আপনি শুনছেন রাতের ঘুম কেড়ে নেওয়া, শিহরণ জাগানো ভৌতিক কাহিনী। আজকের কাহিনী নববধূর প্রতিশোধ। সাপুতারা দক্ষিণ গুজরাটের ডং জেলার একমাত্র হিল স্টেশন। সাপুতারা এমন এক পাহাড়ি এলাকা যেটা চারিদিকে ঘন বাঁশের জঙ্গল দিয়ে ঘেরা। পাহাড়ি জায়গা হওয়ার জন্য এখানকার রাস্তা সাপের আকারে, যেন এক বিরাট বড় সাপ এঁকে বেঁকে চলেছে তো চলেছেই। মোহন তার পরিবার, মানে তার মেয়ে আর বউ, বড় দাদা বৌদির সঙ্গে তাদের বাচ্চারা, বোন রক্ষা আর তার ছেলে শ্যাম, সকলকে সঙ্গে নিয়ে বন্ধু ভোগীলালের মেয়ের বিয়েতে যাচ্ছিলেন। সাপুতারার কাছে কোনো রিসর্টে তাদের যেতে হবে, সেখানেই বিয়ের আয়োজন। সাপুতারা যাওয়ার জন্য মধ্যবর্তী খানিকটা রাস্তা জঙ্গলের মধ্যে দিয়ে গেছে। রাত্রে সেই রাস্তা একদম নিস্তব্ধ আর খালি হয়ে যায়। ওখানকার লোক রাত্রে অন্ধকারে জঙ্গলের রাস্তা দিয়ে যাওয়া একদম পছন্দ করত না। ভোগীলালও মোহনকে আগেই বলে রেখেছিলেন যে সন্ধে হওয়ার আগেই যেন তারা রিসর্টে পৌঁছে যান। মোহন তার পরিবারকে নিয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলেন। রিসর্ট যাওয়ার পথে এক ঝর্ণা দেখে সকলে থেমে যায়। সেখানেই শতরঞ্চি বিছিয়ে আরাম করে বাড়ির থেকে আনা খাবার খেয়ে একটু বিশ্রাম করে নিতে থাকে। ঝর্ণা দেখে বাচ্চাদের স্নান করারও ইচ্ছে হয়। সময় যে কিভাবে কেটে গেল কেউ খেয়ালও করল না। এবার তারা উঠে রিসর্টের দিকে রওনা দেয়, কিন্তু দেরি হয়ে যাওয়ার জন্য না চাইতেও জঙ্গলের রাস্তাতেই অন্ধকার তাদের ঘিরে ধরে, আর সেই অন্ধকারেই তাদের যাত্রা জারি রাখতে হয়। যত তাড়াতাড়ি সম্ভব তারা রিসর্ট পৌঁছতে চাইছিল। রাস্তা এখন জনশূন্য হয়ে গেছে। সকলেই ক্লান্ত হয়ে পড়েছিল, আর ভয়ও মনে ভর করছিল। চারদিক ঘন অন্ধকারে ছেয়ে আছে। মোহন নিজের বন্ধুকে ফোন করার চেষ্টা করে, কিন্তু জঙ্গলে মোবাইল ফোনের নেটওয়ার্ক কাজ করছিল না। অনেকখানি সময় এভাবেই কেটে যায়, কিন্তু জঙ্গলের রাস্তা শেষ হওয়ার নামও নেয় না। এবার মোহনের চিন্তা হতে থাকে। তিনি সবাইকে বলেন যে সকলে যেন যেতে যেতে কোনো না কোনো চিহ্ন খেয়াল রাখে, যাতে বুঝতে পারা যায় যে তারা একই রাস্তায় বারবার যাচ্ছে না তো। যদি সেই চিহ্নের জায়গাতেই ফিরে আসে তাহলে বোঝা যাবে তারা ভুল রাস্তায় চলেছে। তখন নতুন রাস্তা খুঁজে নেওয়ার চেষ্টা করতে হবে। তারা এখন যেখানে ছিল সেখানে রক্ষা আর তার ছেলে শ্যাম একটা ছোট কুটির দেখে আর সেটাকে মনে চিহ্ন হিসেবে গেঁথে নিল। প্রায় আধ ঘন্টা পরে ঘুরে ফিরে তারা সেখানেই চলে এলো। রক্ষা আর শ্যাম চিৎকার করে উঠল, আমরা আবার সেই একই জায়গায় চলে এসেছি। ওই দেখো, ওখানে একটা কুটিরের মতো রয়েছে। সকলে সে দিকেই তাকায়, কিন্তু অন্যেরা কিছুই দেখতে পায় না। ওই তো, ওই সামনে। রক্ষা আবার বলে ওঠে। মোহন এবার দেখার জন্য গাড়ি থেকে নিচে নামে। সঙ্গে রক্ষা আর শ্যামও নেমে পড়ে। নিচে চারদিকে ভালো করে দেখেও তেমন কিছুই দেখতে পেল না ওরা। ঘন অন্ধকারে বড় বড় গাছ হাওয়ায় দুলছিল। খুব ভয়ানক লাগছিল। গাছের পাতার সরসর আওয়াজ শুনে সকলের শরীর শিরশির করে ওঠে। রক্ষার কানে ওই সরসর শব্দের সঙ্গে কারো আর্তনাদের আওয়াজও আসতে থাকে, কিন্তু সেভাবে এটা হয়তো তার ভ্রম। ভয় পেয়ে গেছে, তাই এসব শুনতে পাচ্ছে। কুটির খুঁজে না পাওয়ায় সকলে আবার গাড়িতে এসে বসে। রক্ষা বুঝতে পারে না কেন যেন তার এক অদ্ভুত অনুভূতি হচ্ছে, কিন্তু অন্যেরা কেউ তেমন কিছু বলছে না দেখে সে ভাবে এটা তার ভ্রমই হবে। আসলে সকলেই বেশ অস্বস্তি অনুভব করছিল, কিন্তু ভাবছিল ভয় পেয়েছে বলেই তারা এই ধরনের অদ্ভুত অনুভূতির শিকার হচ্ছে।
রক্ষা চোখ বন্ধ করে মনে মনে হনুমান চালিসা পাঠ শুরু করে দেয়। এরপর বোঝা গেল না কেমন করে তারা তাদের সাপুতারার ওই রিসর্টের দিকে চলতে শুরু করে দিল। সকলে নিশ্চিন্ত হলো এই দেখে যে তারা শেষ পর্যন্ত জঙ্গল থেকে বেরিয়ে আসতে পেরেছে। প্রায় 1.5-2 ঘন্টা পরে তারা শেষ পর্যন্ত রিসর্টে গিয়ে পৌঁছবে। ভোগীলাল সকলের অপেক্ষায় বসেছিলেন। মোহনকে দেখা মাত্র খুশিতে জড়িয়ে ধরেন আর সকলকে স্বাগত জানিয়ে তাদের জন্য নির্দিষ্ট রুমে পৌঁছে দেন। বলেন, তোমরা সকলে ফ্রেশ হয়ে চলে এসো, সকলে মিলে একসঙ্গে জলখাবার খাবো। চা খেতে খেতে ভোগীলাল মোহনকে প্রশ্ন করেন, তোদের তো কাল সন্ধ্যাবেলাতেই এসে পৌঁছে যাওয়ার কথা, সকাল হলো কেন? আমি কতবার তোকে ফোন করার চেষ্টা করলাম, কিছুতেই লাগলো না। তখন মোহন গতকাল সন্ধ্যায় তাদের সঙ্গে ঘটে যাওয়া সমস্ত ঘটনা খুলে বলল। জানতে চান যে এমন কেন হলো, এর পেছনে কি কোনো বিশেষ কারণ আছে? ভোগীলাল সব শুনে বলতে শুরু করলেন, শোন তাহলে, এই জন্যই সন্ধ্যের মধ্যে তোদের এখানে পৌঁছে যেতে বলেছিলাম। তোদের সঙ্গে যা ঘটেছে তার পেছনে প্রচলিত এক কাহিনী আছে। এটা অবশ্য আমার শোনা কথা। প্রায় 10-15 বছর আগে এখানকার এক আদিবাসী মেয়ের বিয়ে ঠিক হয়েছিল। বিয়ের লগ্ন ছিল সন্ধ্যাবেলায়, পরের গ্রাম জঙ্গলের অন্য প্রান্তে। বিয়ে হয়ে যাওয়ার পর নতুন বরকনেকে নিয়ে সকলে নিজেদের গ্রামে ফিরে যাচ্ছিল ওই জঙ্গলের রাস্তা দিয়ে। বিয়ের লাল পোশাক পরে নতুন কনেকে খুব সুন্দর দেখাচ্ছিল। নতুন বড় কিছু কম সুন্দর লাগছিল না। সে এত সুন্দরী বউ পেয়ে বেশ খুশি ছিল আর নিজের সৌভাগ্য নিয়ে আনন্দে ডগমগ করছিল। কিন্তু প্রায় অর্ধেক রাস্তা পৌঁছতে কিছু লুটেরা এসে হাজির হয় আর তাদের চারদিক থেকে ঘিরে ফেলে। প্রত্যেকে নিজেদের কাছে যা যা টাকা পয়সা গয়নাগাটি ছিল সব তাদের দিয়ে দেয়। তারপর অনুরোধ করে যে তাদের কাছে যা ছিল সবই তো দিয়ে দিয়েছে তারা, আর তো কিছুই অবশিষ্ট নেই, এবার তাদের ছেড়ে দেওয়া হোক। লুটেরা জিনিসপত্র পেয়ে সন্তুষ্ট হয়ে গিয়েছিল, সবাইকে তো ছেড়ে দিল, কিন্তু যাওয়ার সময় নতুন কনেকে নিজেদের সঙ্গে উঠিয়ে নিয়ে চলে গেল। সেই রাত্রে নতুন কনে সব কিছু হারালো আর মুহূর্তের মধ্যেই তার যত সুখ স্বপ্ন ছিল সব ভেঙে চুরমার হয়ে গেল। এই শোক সে কিছুতেই সইতে পারল না আর সেই দিনই আত্মহত্যা করে নিল। সবাই বলে নবরা মেয়েটির অতৃপ্ত আত্মা সেই রাস্তায় ঘুরে বেড়ায়। রাত্রে যে বা যারা সেখান দিয়ে যায় তাদের সে পথ ভুলিয়ে দেয়। কাহিনীটি শুনিয়ে ভোগীলাল উঠে দাঁড়ান আর বলেন, এখন তোমরা কিছুক্ষণ বিশ্রাম করে নাও, একটু পরেই বিয়ের বিধি বিধান শুরু হয়ে যাবে। সকলে নিজেদের রুমে চলে যায়। রক্ষার কিন্তু এখনো কিছু অদ্ভুত অনুভূতি হয়ে চলেছে। এখন তো সে আর্তস্বর শুনতে পাওয়ার সঙ্গে সঙ্গে কখনো কখনো আশেপাশে কারোর উপস্থিতির আভাস পাচ্ছে, অথচ তাকে দেখতে পাচ্ছে না। সে বিছানায় শুল, না, ঘুম আসছে না। শ্যাম তো বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ল। হঠাৎ রক্ষার মনে হলো কেউ যেন তাকে ডাকছে। সে বিছানায় উঠে বসে তার চারদিকে দেখতে থাকলো, কিন্তু ফুপিয়ে কান্নার আওয়াজ এবার বেশ জোরে আসতে থাকলো। রক্ষা শ্যামকে জাগায় আর জিজ্ঞাসা করে, তুই কোনো আওয়াজ শুনতে পাচ্ছিস? না তো, আসলে কাল রাত্রিরে দুর্ঘটনার জন্য তুমি ভয় পেয়ে গেছো। এখানে কেউ নেই, তুমি শুয়ে ঘুমাবার চেষ্টা করো। বলেই শ্যাম আবার ঘুমিয়ে পড়ে, কিন্তু হাজার চেষ্টা করেও রক্ষার ঘুম আসে না। সে এবার উঠে পড়ে তার জামা কাপড় পাল্টে তৈরি হয়ে নেয়। তৈরি হয়ে আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে নিজেকে দেখতে থাকে। হঠাৎ আয়নার ভেতরে তার সঙ্গে আবছা এক মূর্তি দেখতে পায়।
সে পেছনে ঘুরে থাকে। কই তুমি? সে ভাবল মোহনের রুমে চলে যাওয়াই ঠিক হবে। সেখানে যেতে যেতে মাঝে বিয়ের মণ্ডপ সাজাতে দেখে এক অদৃশ্য টানে সে সেদিকেই চলে যায়। মণ্ডপ দেখতেই তার চোখে এক অদ্ভুত ভাব খেলে যায়। কিছু না ভেবে চিন্তেই সে মণ্ডপে গিয়ে বসে পড়ে। এবার কখনো তার মুখে খুব খুশি ছেয়ে যেতে থাকে, কখনো বা ব্যথার ঝলক ফুটে ওঠে। মোহন আর তার স্ত্রী তৈরি হয়ে বাইরে এসে রক্ষাকে মণ্ডপে বসে থাকতে দেখে তার কাছে এসে জিজ্ঞাসা করে, আরে এখানে তুই কি করছিস? রক্ষা তাদের দিকে এমন ভাবে তাকায় যেন অপরিচিত কাউকে দেখছে। মোহনের ভারী আশ্চর্য লাগলো রক্ষার এমন ব্যবহার দেখে। তিনি আবার বললেন, রক্ষা, তুই এখানে বসে আছিস কেন? চল বাইরে চল, আমাদের সঙ্গে গিয়ে বসবি। রক্ষা কোনো উত্তর দেয় না, চুপ করে থাকে। মোহন তার কাছে গিয়ে জোরে জোরে নাড়াতে থাকেন আর চিৎকার করে ডাকেন, রক্ষা, রক্ষা, রক্ষা। নিজেকে ছাড়িয়ে রক্ষাও চিৎকার করে ওঠে, দূরে থাকো তোমরা আমার থেকে। আমি রক্ষা নই, আমি কোথাও যাব না, আমি এখানেই বসবো। তার আওয়াজ শুনে সবাই একেবারে থমকে যায়। ধীরে ধীরে বাড়ির অন্যান্য সকলে সেখানে জমা হয়ে গেল। মোহন আর ভোগীলাল বুঝে গিয়েছিল যে সেই আদিবাসী মেয়েটির অতৃপ্ত আত্মা রক্ষাকে নিজের বশে করে ফেলেছে। রক্ষা ভীষণ রেগে দাঁড়িয়েছিল, চুল খুলে এলোমেলো হয়ে গিয়েছিল। তার বড় বড় চোখ আর ভয়ানক দৃষ্টি এদিক সেদিক ঘুরছিল। তার এমন রূপ দেখে সকলে যেন জড় পদার্থ হয়ে গেছে। মোহন শ্যামকে ইশারা করে দুজনে মিলে রক্ষাকে জড়িয়ে ধরতে গেলেন, কিন্তু আশ্চর্য ব্যাপার, রক্ষার শরীরে থেকে অসীম শক্তি চলে এসেছে আর দুজনাকেই হাওয়াতে ছুঁড়ে ফেলে দিল। এবার তো তার কাছে যাওয়ার আর কোনো সাহস নেই কারো। সে সকলকে দেখতে থাকে, যেন কাউকে খুঁজছে। হঠাৎ কিছু দূরে দাঁড়ানো দুজন লোকের ওপর তার নজর থমকে গেল। তার মুখে এক অদ্ভুত আভা ছেয়ে গেল। তাদের দেখে সে জোরে জোরে হাসতে শুরু করলো। অত্যন্ত ভয়ানক ছিল তার সেই হাসি। সে তাদের কাছে গিয়ে ভালো করে দেখতে থাকলো। দুজনে কাঁদতে শুরু করেছে। তাদের হাতে ধরে থাকা জিনিসপত্র একের পর এক পড়ে যেতে থাকলো। যেই তারা পালাবার চেষ্টা করলো, রক্ষা একজনকে ধরে ফেলে। এক তীব্র শব্দ হয় আর দেখা যায় যে তার মাথা তারই শরীরে ঝুলছে। সে মরে গিয়েছিল আর তার চোখ খোলাই থেকে গিয়েছিল। দ্বিতীয় জন ছুটে পালাচ্ছিল। রক্ষার নজর ঘোরাতেই কোত্থেকে একটা তীক্ষ্ণ কাঠের টুকরো উঠতে উঠতে এসে সোজা তার পেটে ঢুকে যায়। কিছুক্ষণের মধ্যেই রক্তাক্ত অবস্থায় সে সেখানেই মারা গেল। তাদের সঙ্গে আসা তৃতীয় ব্যক্তি ভয়ে পাশের ঝোপের আড়ালে লুকিয়েছিল, কিন্তু রক্ষা তাকেও ঝোপের থেকে বাইরে টেনে বার করলো। গোল গোল করে ঘুরিয়ে তাকে ছুঁড়ে ফেলে দিল। সে সোজা গিয়ে দেওয়ালে ঠক্কর খেল। তার মাথা এমন ভাবে ফেটে গেল যেন কেউ নারকেল ফাটিয়েছে। সকলে আতঙ্কিত হয়ে পড়েছিল। ঠিক তখনই রক্ষা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। সকলে বুঝে গেল নববধূ তার প্রতিশোধ নিয়ে নিয়েছে। মোহন ছুটে গেলেন আর রক্ষাকে দু হাতে উঠিয়ে নাড়তে লাগলেন। একটু পরেই ধীরে ধীরে রক্ষা চোখ খুলল। ভীষণ দুর্বল লাগছিল তার। সবাইকে তার উপর উৎকণ্ঠিত নজর দিয়ে তাকিয়ে থাকতে দেখে একটু অবাক হয়ে দাদা মোহনকে জিজ্ঞাসা করল, কি হয়েছে আমার? আমি এখানে। মোহন বলেন, কিচ্ছু না, কাল রাত্রি থেকে তোর বিশ্রাম হয়নি একটু। সেই ক্লান্তিতেই বোধহয় তুই মাথা ঘুরে পড়ে গিয়েছিলিস।
আপনারা শুনলেন রাতের ঘুম কেড়ে নেওয়া শিহরণ জাগানো ভৌতিক কাহিনী নববধূর প্রতিশোধ।